আলহামদুলিল্লাহ, বসে পড়ো। পড়াশোনা হচ্ছে তো? আর সব সময় ভেন্টিলেটর ঠিক করে নাও। আচ্ছা, আমরা গতদিন কি করেছিলাম মনে আছে? জনসংখ্যা বৃদ্ধি পেলে আমাদের কি কি প্রয়োজন হয়, তাই না? কেউ বলতে পারবা জনসংখ্যা বৃদ্ধি পেলে আমাদের কি কি প্রয়োজন হয়? আপনাদের বলো তো। খাদ্যের, বস্ত্রের, বাসস্থানের, চিকিৎসা ইত্যাদি প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ, এখন আমি তোমাদের আজকে একটা ছবি দেখাবো। কি দেখাবো? ছবি দেখাবো। সবাই একটু লক্ষ্য করো, এই ছবিগুলো একটু দেখো তো দেখি। এটা কিসের ছবি? দেখো, এটা পূর্বের ছবি, ঠিক আছে? এখন বর্তমানের ছবি দেখো। এখানে কি বোঝা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে আগে কোনো ঘর বাড়িটা ছিল না, কিন্তু এখন কি হয়েছে? ঘর বাড়ি হয়ে গেছে। আচ্ছা, এই একটা দেখো, এটা কিসের ছবি? গাড়ির ছবি, তাই না? এখানে দেখো কি দিচ্ছে? ফুয়েল দিচ্ছে, তাই তো? আচ্ছা, আজকে আমরা এই যে দেখো, মানে আগে একটা খাল ছিল বা একটা নদী ছিল, তার পাশে কোনো বসতি ছিল না। আরেকটা ছবিতে দেখলাম কি অনেকগুলো বসতি, খাল, নোংরা ইত্যাদি। আবার দেখলাম গাড়িতে তেল ভরতেছে। আচ্ছা, এসবগুলো কিসের জন্য হচ্ছে? জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের ঘর বাড়ির দরকার হচ্ছে। আমাদের কি শিল্প কারখানা গড়ে উঠতেছে, গাড়ি বাড়ি কিনতেছি, হ্যাঁ, ফুয়েলের ব্যবহার করছে, তাই তো নাকি শাকিব সাহেব? হ্যাঁ, আজকের পাঠ পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। তাহলে তোমরা বুঝতে পেরেছো আজকে কি নিয়ে আলোচনা করছি? যে আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির ফলে এই যে পরিবেশের উপরে যে প্রভাব, যে ফলাফল আমরা দেখতে পাই, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো মিথুন, এই গায়ে হাত দিতে হয়, এইভাবে হাত দিতে হয়, হ্যাঁ? যখন মনে করো যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের কি হচ্ছে? ঘর বাড়ি দরকার হচ্ছে। আচ্ছা, কলকারখানা হচ্ছে, এর জন্য আমরা কি করতেছি? আমরা বনভূমি ধ্বংস করছি না? আর আমাদের জমিতে কলকারখানা তৈরি হচ্ছে না? তাহলে বনভূমি যখন ধ্বংস হচ্ছে, তখন আমাদের আলটিমেটলি কি সমস্যা হচ্ছে? বাস্তুসংস্থানের পরিবর্তন হচ্ছে, জীব কি হচ্ছে? আবাসস্থল ধ্বংস হচ্ছে। তারপর কি হচ্ছে? যে যখন একটা বিষয় দেখো, জনসংখ্যা বৃদ্ধির সাথে রিলেটেড, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমরা বনভূমি যখন উদাহরণ করছি, তখন ভূমি ক্ষয় হচ্ছে, ভূমি ধস হচ্ছে। কারণ তখন যখন ঝড় হয়, গাছপালা যদি না থাকে, তাহলে কি হবে? ভূমিকম্প হবে, বন্যা হলে তো ভূমি ধস হবে, কারণ গাছপালা না থাকলে তো বন্যা হবে। বিষয়টা হচ্ছে এরকম যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা যখন আমাদের জমি কলকারখানা তৈরি করছি, আচ্ছা, কলকারখানা তৈরি করে যেসব জায়গায় আমাদের ফসল উৎপাদন হতো, যেসব জায়গায় আমাদের আর্থিক বেনিফিট আসতো, সেসব জায়গায় আমরা কি করছি? কলকারখানা করছি আরো বেশি লাভের জন্য। কারণ আমাদের অধিক উৎপাদন দরকার, অধিক টাকার দরকার, অধিক কি বলে জিনিসের দরকার। তাহলে কি করতে হচ্ছে? কলকারখানা করছি। আচ্ছা, কলকারখানা করলে কলকারখানার ওই বর্জ্য কোথায় যাচ্ছে? ওই নদীতে যাচ্ছে, খালে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? মাটি এবং পানি দূষিত হচ্ছে। আর শুধু তাই না, তোমরা দেখো, এখন তোমরা গ্রামগঞ্জে দেখবা যে চাষ করার জন্য আগে 1 বিঘা জমিতে 5 বস্তা ধান হতো, এখন কয় বস্তা হয়? 20 বস্তা। আচ্ছা, 20 বস্তা ধান উৎপাদন করতে কি রাসায়নিক সার ব্যবহার করছি না? কীটনাশক ব্যবহার করছি না? কি হচ্ছে? মাটি আর পানি দূষিত হয়ে যাচ্ছে। যে জিনিসটাই উৎপাদিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের, যে মাটি থেকে যে জিনিসটা উৎপাদিত হচ্ছে আমরা খাচ্ছি, আমরা নানা রোগে পড়ে যাচ্ছি। পানি থেকে যে জিনিসটা উৎপাদিত হচ্ছে সেটা আমরা খাচ্ছি, আমরা নানা রোগে পড়ে যাচ্ছি, তাই তো? তাহলে একটা প্রথমে দেখলাম যখন আমরা ঘর বাড়ি করছি, জায়গা জমি সব কি করছি? সেই আবাদি জমির উপরে ঘর বাড়ি করছি। গাছপালা কাটছি, বসবাস করার জন্য গাছপালা কাটতে হচ্ছে। গাছপালা কাটার ফলে কি হচ্ছে? যে আমাদের পশু পাখি যেখানে বসবাস করতো, তাদের মানে আবাসস্থল ধ্বংস করে ফেলছে। মানে আমরা বাস্তুসংস্থানের একটা পরিবর্তন করে ফেলছি। বাস্তুসংস্থান নিয়ে আরেকদিন আলোচনা করছি। এবার আসি,
তারপর কি করছি, কলকারখানা তৈরি করছি, রাসায়নিক সার ব্যবহার করছি, মাটি আর পানি দূষিত হচ্ছে। শুধু তাই না, এই যখন মানে কলকারখানার কারণে বায়ু কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। কারণ কি, যখন ওই যে নোংরা ওই নদীতে পড়তেছে তখন কি বায়ু দূষিত হচ্ছে না? বায়ু দূষণের ফলে আমাদের কি কি সমস্যা হচ্ছে মৃত্যু বলতে পারবা? বায়ু দূষণের কারণে, হ্যাঁ দাঁড়াও, বায়ু দূষণের কারণে আমাদের মূলত যে সমস্যাটা হচ্ছে কি, যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা বৃদ্ধির ফলে এই যে পরিবেশের যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, কি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। তাহলে সর্বোপরি জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের কতগুলো সমস্যা হচ্ছে। তাহলে এবার এক এক করে বলতে পারবো? আচ্ছা, আমি বোর্ডে একটা ছক করেছি, তোমরা একটা খাতা নাও তো, খাতা নাও। বোর্ডে একটা ছক করেছি, খাতাগুলো নাও। হ্যাঁ, জাস্ট পরিবেশের উপর দেখো, এইরকম একটা ছক করো, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব। তোমরা এই কয়টা বাদে আরো যে একটা লিখতে পারো কি, দেখো যেমন অ্যাসিড বৃষ্টি বললে, তারপর কি হচ্ছিল, যে ভূমির উষ্ণতা হচ্ছে, এগুলো দেখো তো দেখি। 2 মিনিটে শেষ করে ফেলো, 2 মিনিটে কি কি ক্ষতি হচ্ছে দুই একটা লিখে ফেলো, আমি শুনবো কিন্তু। 2 একটা লিখে ফেলবো, 2 একটা অ্যাসিড বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, তারপর কি হচ্ছে, যে ভূমিক্ষয় হচ্ছে, ভূমিধস হচ্ছে, এগুলো লিখে ফেলো। এটা হচ্ছে না, ক্লিয়ার? ধন্যবাদ, হাততালি দাও। এবার আমি এটা তোমরা বই খুলো, 95 পৃষ্ঠা দেখো, 95 পৃষ্ঠা দেখো, 1 মিনিট পড়বা, একটু পড়ো দেখো যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো ওখানে আছে কিনা। 95 পৃষ্ঠা দেখো। আমি একটু বলি যে পরিবেশের যখন জনসংখ্যা বৃদ্ধি পায় পরিবেশের উপর কি কি প্রভাব ফেলে, একটা করে বলি। কি আবাসস্থল কি বাস্তুসংস্থানকে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, আবাসস্থল ধ্বংস হচ্ছে, জীব ধীরে ধীরে মারা যাচ্ছে, তারপর কি ভূমিক্ষয় হচ্ছে, ভূমিধস হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, বায়ু উষ্ণ হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কি সবাই মাথার ভিতরে ঢুকে গেছে তো? এবার তুমি একটু বলো তো দেখি, কয়টা বলতে পারো দেখি, বলো। হ্যাঁ, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি এবার বুঝতে পেরেছি বিষয়টা, যে আমাদের মূল কি প্রশ্নটা ছিল, আবার একটা আসি, যে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের উপর সবাই পারবো না বলতে, তো আন্ডার প্রশ্ন আছে, বুঝতে অসুবিধা আছে? শাকিব সাহেব বুঝতে অসুবিধা আছে? আগে শুধু মুখে কথা বলেন, কেন কথা বলেন? মানে বলার চেষ্টা করতে হবে, না পারলেও বলতে হবে, শিখতে হবে, শুনতে হবে, শিখতে হবে। তো যদি কারোর কোনো প্রশ্ন না থাকে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।